জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ৮৫৮ ও আহত ১১,৫৫১ জন ব্যক্তির প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজ তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানাতে অনুরোধ করা হয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে। আর আগে ২৪ সেপ্টেম্বর জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ইশারায় পুলিশ যা করেছে তা অমানবিক, এমন ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেনি বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ১-২ দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। রাজধানী ও সিলেটে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। পুলিশের কাজের গতি ও মনোবল ফিরিয়ে আনতে সিলেট এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে পুলিশের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন আইজিপি বাহারুল আলম। এ সময় আইজিপি বলেন, গেল ১৫ বছর পুলিশকে আওয়ামী লীগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যা বিশ্বের আর কোথাও এমন ঘটনা ঘটেনি। ১৫ বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এমন লজ্জা প্রকাশ করে আইজিপি বাহারুল আলম বলেন, নিরীহ ও মিথ্যা মামলা করে যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়তো অপরাধ করেছেন ১০ জন, ওইখানে তারা ১৩০০ নাম দিয়ে দিচ্ছেন। যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে শহরের ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক, এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল, অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়। পাশাপাশি ফুটপাতে হকারদের প্রসঙ্গ তুলে ধরে বাস্তবতা স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, এত বড় ঘনবসতির এই নগরীতে জনগণের জন্য ২৫ ভাগ রাস্তার প্রয়োজন হলেও আছে মাত্র ৭%। একটি শহর প্ল্যানিংয়ে ২৫% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার পর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত সরকার মানুষের সমস্ত অধিকারকে হরণ করে দেশে হত্যার রাজ্য কায়েম করেছিল। বিডিআর হত্যাকাণ্ড ও ১৫ বছরের গুম খুনের জবাব বিগত সরকারকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে তুলে দেয়া হবে। জাতিকে এরা ৫৩টি বছর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গণতন্ত্র
পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক চলমান রয়েছে। পর্যায়ক্রমে দলগুলোর সাথে বৈঠক শেষে সম্মিলিত অথবা আলাদাভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আমাদের যে এক দফা, সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা, সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাংলাদেশের ইতিহাসে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তবে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ ও পিঠ বলেও মনে করেন ডক্টর আব্দুল আলিম। মবিন হোসেনের ক্যামেরায় আবু সাইদুপুর আরও একটি রিপোর্ট। গেল সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়টি পরিষ্কার করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় আসলে তো দেখতে পাবেন। তো এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরেন সিসি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর সেরা নির্বাচন ব্যবস্থা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক ধরনের কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার নানা রকম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, কখনো কখনো সর্বদলীয় সরকার। যখন কোনো একটা দেশে কোনো একটা সরকারের পতন হওয়ার পরে অন্যান্য দল মিলে যখন একটা সরকার গঠন করে, সর্বদলীয় সরকার হয়, সেটাও এক ধরনের কেয়ারটেকার সরকার। আর গণভোটের বিষয়টি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার কথা উল্লেখ করে ডক্টর আব্দুল আলিম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত গণভোট দেশের জন্য ইতিবাচক। আপনি যখন এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, তখন জনগণের তো মতামত থাকতেই হবে, তাদেরকে বাদ দিতে হতে পারে না। কাজেই গণভোটটা ফিরে আসাটা এটাও একটা নিঃসন্দেহে চমৎকার খবর, এবং এটাকে আমি বলবো যে এটা জনগণের বিজয়। তবে আলোচনা আর সমালোচনা যাই হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিষয়টি উচ্চ আদালত রায় দেয় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এই যে কেয়ারটেকার সরকার এবং গণভোট, এটা ফিরে আসা আদালতের যে রায় হয়েছে, সেই রায় একটা মাইলফলক হয়ে থাকবে। আবু সাইদুপু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক ধারাবাহিক সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বিশ্লেষকরা তুলে ধরেন দেশ সংস্কারে বিচার বিভাগ সহ আইনের নানা দিক, সেই সাথে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সমালোচনাও করেন তারা। আসন্ন নির্বাচনে সংসদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে জনগণকে সচেতন হওয়ার তাগিদ দেন আলোচকরা। আরো জানাচ্ছেন নুসরাত শারমিন।
সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশ সংস্কারে তুলে ধরেন তাদের ব্যক্তিগত অভিমত। বাংলাদেশের নির্বাহী বিভাগ সর্বদাই সবকিছু নিয়ন্ত্রণ করে উল্লেখ করে আইন শৃঙ্খলাকে দলীয় মুক্ত রাখার কথা জানান আলোচকরা। সেই সাথে বিচার ব্যবস্থাকে কঠোর হওয়ার আহ্বান তাদের। 2007-এ যে একটা খসড়া করা হয়েছিল এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশনের পরে আমার যতদূর মনে পড়ে এই খসড়াটা তৈরি করা হয়েছিল। এখানে বেশ কিছু ভালো বিধান আছে, তো সেখান থেকেও কিন্তু গাইডেন্স নেওয়া যায়। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উন্নয়নের সাধুবাদের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন সংবিধান ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের এমন একজন উপদেষ্টা আছেন যিনি যাকে সংবিধান লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবিধানে বলে দেওয়া আছে যে কেউ যদি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তার জন্য একটা পদ ওপেন, তিনি হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু প্রজাতন্ত্রের অন্য কোনো লাভজনক পদে তার নিয়োগ বাড়িত। এদিকে রাজনীতিবিদ ভালো না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয় জানিয়ে সংস্কারের জন্য বারবার সভা সেমিনার না করে ভালো রাজনীতিবিদ আনার জন্য সভা সেমিনার করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্ক। এবং সেই সাথে আগামীতে যেন ভালো রাজনীতিবিদ সংসদে আসে সেদিকে জনগণকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি যদি শুনে না দেখেন, খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে ওটার মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেবো। পলিটিক্যাল সদিচ্ছা না থাকলে কোনোভাবেই রাষ্ট্র কাঠামো মেরামত সম্ভব নয় বলে জানান সাবেক আইজিপি এনামুল হক। যতটা আমরা সমষ্টিগতভাবে কাজ করতে পারবো ততই মঙ্গল। হ্যাভ দ্য কারেজ টু সে নো। আপনার যদি বিবেকে বলে যে এটা ঠিক না, আপনি এই সাহসটা রাখেন, আল্লাহ আপনাকে আজ হোক কাল হোক দেবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে নেওয়া হয় হাসান আরিফের মরদেহ। সেখানে দুপুর 12টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকর্মীরা বলেন, হাসান আরিফের মতো একজন অভিভাবক হারানোর শূন্যতা পূরণ হবার নয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 1941 সালে অবিভক্ত ভারতবর্ষের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফ। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ করেন তিনি। 2001 থেকে 5 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এই উপদেষ্টা। সবশেষ অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করানোর কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। সকালে উচ্চ আদালত প্রাঙ্গণে আনা হয় হাসান আরিফের মরদেহ। অনুষ্ঠিত হয় জানাজা। স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের আইনজীবী সহকর্মীরা। মৃত্যুর কিছুদিন আগে ওনাকে ওনার শ্বশুরবাড়ি কিন্তু মৃত্যুর কিছুদিন আগে ওনাকে আমি একটা ফোন করেছিলাম। উনি প্রথমেই বললেন, এই শোনো, মগবাড়ি কিন্তু বরিশাল। যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে, যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা। সেই ধরনের লোক যারা অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম। সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আমরা এটা
23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যার সমাধানে কাজ করছে সরকার। দুপুরে কিশোরগঞ্জের ইটেনা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান আরও বলেন, এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সাথে কথা বলে মানুষের যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন সেটাই করা হবে। ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা করতে চান, এই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনারেটর বসাতে চান দাহ করার জন্য, এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন, আমি এটা নির্দেশ দিয়েছি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে। এটা ইনশাআল্লাহ আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পরশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, কারণ বিদ্যমান বন্দোবস্ত ফ্যাসিস্ট বন্দোবস্ত, কর্তৃত্ববাদী বন্দোবস্ত, স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা অপব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ কায়েম করে। শনিবার ময়মনসিংহ নগরের টাউন হল মুক্ত মঞ্চে আয়োজিত কেমন বাংলাদেশ চাই গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দুটো বিষয় খুব জরুরি দরকার। এক, নতুন বন্দোবস্ত, তার জন্য নতুন সংবিধান, মানে গণতান্ত্রিক সংবিধান, এবং আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান, আইন, এগুলো সংস্কার করা, এমন ভাবে নির্বাচন করা যাতে খালি একটি নির্বাচন নয়, প্রত্যেকটি নির্বাচন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণের ভোটেই যারা জয়লাভ করে তারা ক্ষমতায় যেতে পারে। এই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সাথে আমাদেরকে এমন ভাবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেইটার পাহারাদারি করে। গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্যের আহ্বান এসেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্মেলনের আয়োজকদের কণ্ঠ থেকে। সকালে জুলাই অভ্যুত্থানে ৫ সাংবাদিক সহ সব শহীদদের স্মরণে সম্মান প্রদর্শনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলায় প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। গণ অভ্যুত্থানে মাঠের গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারগুলোর সদস্যরা। গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার বাধা উপেক্ষার নানা পরামর্শ দেন আমন্ত্রিত অতিথিরা। ভালো হতে হবে আপনাকে, আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কট নীতির বিরুদ্ধে আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে, এবং সেটা করতে পারি। কারণ এই যে শরীর ছবি দেখালাম, উনি আমার কাছে এসেছিলেন, আমি তো তার কাছে যাইনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কে না আমার কাছে এসছে, আসতে হয়েছে, তাদেরকে হবে আমার কাছে আসতে, কারণ আমি জানি। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর ছিনতাইকারীদের হাতে চাঞ্চল্যকর হাফিজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুইজনেরই বয়স 18 বছরের কম। সকাল 6:30টায় যাত্রাবাড়ির করাতি টোলা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ি থানার পুলিশ। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম। সো আমরা বলতে পারি যে অনেকে বলে যে আইনশৃঙ্খলা খারাপ, এই ধরনের আসলে কিন্তু পরিস্থিতি না। আর আমরা চেষ্টা করছি যাতে আমরা এই ক্রাইম যত কমিয়ে আনা যায় আমরা সেই চেষ্টা করছি, এবং আমাদের ফোর্স সার্বক্ষণিক এটায় তৎপর আছে। অর্থ বাণিজ্য সংবাদ।
কার্কোমা ফাংশনাল ফুড এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেরিকান মার্কেট তথা বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি সগৌরবে ঘোষণা করেছেন অর্গানিক নিউট্রিশন লিমিটেড ONL। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফল রপ্তানির মাধ্যমে ইউনাইটেড স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ESFDA এর অনুমোদনপ্রাপ্ত এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট ও অ্যামাজন USA-তে পাওয়া যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেড তাদের এই সাফল্যের কথা জানান সংবাদকর্মীদের। এই সময় উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের MD ইফতেখার রশিদ, ED কর্নেল পারভেজ, ED অরুণ কুমার মণ্ডল এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড প্রমোটিং অফিসার মাহবুবার রহমান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করে কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে আয়োজন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল BNP, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েতের হিজিল একটি রিসোর্টে কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান শামসের সভাপতিত্বে সৈয়দ আরিফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত BNP সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মুস্তফা কামাল, মনির আহমেদ, হাজী ইকবাল হোসেন, ইলিয়াস চৌধুরী, নাসির হাওলাদার সহ কুয়েত BNPর শীর্ষ নেতৃবৃন্দ। বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024। সৌদি আরব রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রকিবুল্লাহ সৌদি আরবের 33 লক্ষ প্রবাসী বাংলাদেশিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে জনাব ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করিম NDC, মিনিস্টার কনসুলার ব্যারিস্টার মোশাররফ হোসেন, মিনিস্টার ইকোনমিক মুর্তজা জুলকারনাইন নোমান, শ্রম কাউন্সিলর জনাব মোহাম্মদ রেজায়ের রাব্বি সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান প্রধান অতিথি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফকির আল আমিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। চিরুনি দিয়ে চুল আঁচড়ায় নারীরা। আঁচড়ানোর সময় চিরুনির সাথে চলে আসে সামান্য কিছু চুল, আর ফেলে দেওয়া সেই চুল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে ব্যাপকভাবে। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। চিরুনি দিয়ে চুল আঁচড়ায় নারীরা। আঁচড়ানোর সময় চিরুনির সাথে চলে আসে সামান্য কিছু চুল, অধিকাংশরাই তা ফেলে দেন। তবে অনেকেই জানেন না এই ফেলে দেয়া চুল দিয়ে পাওয়া যায় টাকা বা জিনিসপত্র। গ্রামেগঞ্জে যারা জানেন তারা এখানে সেখানে জমিয়ে রাখেন চুল, আর চুলের ফেরিওয়ালা এলেই পণ্যের বিনিময়ে বা নগদ টাকায় বিক্রি করেন তা। এমনই একজন চুলের ফেরিওয়ালা পাবনার দেলোয়ার। জেলা উপজেলা পেরিয়ে গ্রাম থেকে গ্রামে হেঁটে খুঁজে বেড়ান মেয়েদের চিরুনির সাথে উঠে আসা চুল। হাওয়াই মিঠাই বা নগদ টাকায় কেনেন চুল আর বিক্রি করেন 6000 টাকা কেজি দরে। তার কাছ থেকেই শোনা যাক তার জীবনের চুল ফেরি করার গল্প। ভালো না লাগলেও আমার তো আর করার কিছু নাই, আমি অন্য কোনো কাজ করতে পারি না। আমি এখন এই পেশাই আমার ভালো লাগাই নিছি, তাছাড়া আর আমি মাঠের কাজ করতে পারি না। কিনি ওই 4000, 5000, 3000, 4000 এরকম করে কিনি, বেশি 6000। গার্মেন্টস শিল্পের মতো পাবনা জেলার বেড়া থানার নতুন ভারেঙ্গা গ্রামে পরচুলা তৈরির কারখানা দিয়েছেন মোহাম্মদ সোহেল। অদক্ষ মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানিয়ে আয়ের পথ তৈরি করে দিচ্ছেন তিনি। আমি
সাড়ে 8টার সময় আসি, 11টার সময় চলে যায় রান্না করার জন্য বাসায়, আবার 3টা বা 3:30 বেজে আস্তে আস্তে আবার 5টা নাগাদ চলে যায়। বেশি কাজ করতে পারি না। আমরা এখানে কাজ করে মাসে 10 থেকে 12,000 পর্যন্ত বেতন তুলি। লেখাপড়ার পাশাপাশিও এই কাজ করে আমরা আর্থিক উপার্জন করি। আপনারাও যদি করতে চান তাহলে করতে পারেন, কারণ আপনারা যদি করেন আপনাদেরও এরকম ভালো চলবে। সোহেল জানালেন তার ব্যবসা শুরুর গল্প আর স্বপ্নের কথা। এই ব্যবসাটায় আমি আসছিল, আমি ঢাকা থাকতাম, ঢাকা নবীনগর থাকতাম। নবীনগর এই ক্যাপের ফ্যাক্টরি আছে ওখানে আমি গার্মেন্টসে চাকরি করতাম। আমার ওয়াইফ সেই কাজ করতো, তারপরে সে কাজ শিখে তারপরে আমরা দুজন একত্রভাবে আসে পরে বাড়িতে আমরা ফ্যাক্টরি দিই। তারা যদি সারাদিনে কাজ করে, তারা 500 করতে পারে, 400 করতে পারে, 200 করতে পারে, তারা তাদের মনে বাপ মতো কাজ করে। তারা রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2017 অর্থবছরে বিভিন্ন দেশে এই পরচুলা রপ্তানি করে আয় হয়েছে 150 কোটি টাকারও বেশি। উন্নত প্রশিক্ষণ আর সরকারি সহায়তা পেলে এই শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।